ডলারের কথা তো আমরা সবাই জানি, কিন্তু ডলারেরও আগে এমন একটা মুদ্রা ছিল যা পুরো বিশ্ব অর্থনীতিকে একাই শাসন করত। আজ আমরা সেই ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের উত্থান আর পতনের গল্পটাই জানব। এটাই ছিল বলা যায় পৃথিবীর প্রথম সত্যিকারের গ্লোবাল কারেন্সি। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা দেশের মুদ্রা সারা দুনিয়ায় এতটা প্রভাবশালী হয়ে ওঠে? এটা কি শুধুই মিলিটারি পাওয়ারের খেলা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থনৈতিক ব্যাপার-স্যাপার আছে? ভাবুন তো, ১৯ শতকের কথা। একদিকে গ্লোবাল ইকোনমি বাড়ছে রকেটের গতিতে, আর অন্যদিকে লেনদেনের জন্য আছে সোনা। সোনা জিনিসটা বিশ্বস্ত, সবাই মানে, কিন্তু এটা তো ফিজিক্যাল, মানে খুবই স্লো। একটা দ্রুতগতির অর্থনীতির জন্য এমন ধীরে একটা মাধ্যম তো চলতে পারে না, তাই না? তখন একটা নতুন, আরও ফাস্ট সিস্টেমের দরকার হয়ে পড়েছিল। আর ঠিক এখানেই এন্ট্রি নেয় ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। এই স্টার্লিংই সেই সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। এই যে একটা কারেন্সি পুরো দুনিয়াকে কন্ট্রোল করে, একেই বলে মনিটারি হেজেমনি। মানে সহজ কথায় স্টার্লিং হয়ে উঠেছিল সোনার একটা প্রক্সির মতো, মানে একটা কাগজের নোট, কিন্তু সেটার ওপর ভরসা করা যেত ঠিক সোনার মতোই। কিন্তু প্রশ্ন হল, স্টার্লিং কিভাবে ওই অবিশ্বাস্য ক্ষমতাটা পেল? এর পেছনে ছিল আসলে ৩টা মূল পিলার বা স্তম্ভ। চলুন এক এক করে সেগুলো দেখা যাক। প্রথম পিলারটা ছিল ব্রিটেনের গ্লোবাল ট্রেড। ব্রিটেনকে তখন বলা হতো বিশ্বের কারখানা। প্রায় সব বড় বড় ট্রেড রুট, সব বন্দর ছিল ব্রিটিশদের কন্ট্রোলে। এর ফলে কি হলো? স্টার্লিং ধীরে ধীরে হয়ে উঠল বাণিজ্যের কমন ল্যাঙ্গুয়েজ। ধরুন, কেউ ব্যবসা করছে দক্ষিণ আমেরিকায় বা দক্ষিণ পূর্ব এশিয়ায়, তার ডিলটা স্টার্লিংই হবে, এটাই ছিল প্রায় নিশ্চিত। এই বিশাল সাম্রাজ্যটা যদি একটা শরীর হয়, তাহলে তার হার্ট বা হৃৎপিণ্ড ছিল লন্ডন। লন্ডন তখন বিশ্বের ফিন্যান্সিয়াল ক্যাপিটাল। ভাবা যায়, আমেরিকার রেল লাইন বানানো হচ্ছে বা ভারতে টেলিগ্রাফ লাইন বসানো হচ্ছে, সবকিছু টাকা আসতো লন্ডন থেকে। এটাই ছিল তখন গ্লোবাল ফিন্যান্সিয়াল সিস্টেমের একদম সেন্টার পয়েন্ট। আর এই পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল যেটার ওপর, সেটা হলো ৩ নম্বর পিলার, বিশ্বাস। আর এই বিশ্বাসটা আসত ব্যাংক অফ ইংল্যান্ড থেকে। এটা একটা সেন্ট্রাল ব্যাংকের মতো কাজ করত। এর কাজই ছিল স্টার্লিংয়ের দম ঠিক রাখা। কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলে এই ব্যাংক শেষ মুহূর্তের ঋণদাতা হিসেবে এসে পুরো সিস্টেমটাকে বাঁচাত। এই প্রাতিষ্ঠানিক বিশ্বাসটাই ছিল স্টার্লিংয়ের আসল পাওয়ার। তো এই ৩টা পিলারের ওপর ভর করে স্টার্লিং তার ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে যায়। এটা তখন শুধু কেনাবেচার মাধ্যম ছিল না, হয়ে উঠেছিল বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি। এখন কথা হচ্ছে, এই রিজার্ভড কারেন্সি জিনিসটা কি? এটা হলো এমন একটা বিদেশি মুদ্রা যা অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের রিজার্ভে জমা রাখে নিজেদের কারেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য। স্টার্লিং কিন্তু এই স্ট্যাটাসটা পেয়েছিল, যা তখন ছিল একটা বিশাল ব্যাপার। আর এর ফলেই তৈরি হয় স্টার্লিং এরিয়া নামে একটা বিশাল ইকোনমিক জোন। এই জোনে দেশগুলো তাদের রিজার্ভে স্টার্লিং রাখত। এতে লাভ কি ছিল? ১. তাদের নিজেদের কারেন্সি স্টেবল থাকত। আর ২. লন্ডনের ব্যাংকে এই স্টার্লিং রাখলে তার ওপর আবার সুদও পাওয়া যেত। মানে পাউন্ডকে ঘিরে তৈরি হয়েছিল এক বিরাট অর্থনৈতিক নেটওয়ার্ক। তাহলে প্রশ্ন আসতেই পারে, দেশগুলো সোনা না রেখে স্টার্লিং কেন রাখত? দেখুন, কারণগুলো বেশ সিম্পল। স্টার্লিং সহজে সাথে রাখা যেত, ছোটখাটো লেনদেনে অনেক সুবিধা ছিল। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এটা ব্যাংকে রাখলে সুদ পাওয়া যেত, যেটা সোনা থেকে পাওয়া সম্ভব না। আর হ্যাঁ, এই ভরসাটাও ছিল যে যখন খুশি এটাকে নির্দিষ্ট রেটে সোনায় বদলেও নেওয়া যাবে। কিন্তু কথায় আছে না, কোনো কিছুই চিরস্থায়ী নয়। স্টার্লিংয়ের এই গোল্ডেন এজও একসময় শেষ হয়ে আসে, আর এর পতনের পেছনে মূল কারণ ছিল দুটো ওয়ার্ল্ড ওয়ার। স্টার্লিংয়ের পতনের শুরুটা কিন্তু বেশ নাটকীয়। দেখুন, ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতেই ব্রিটেনকে গোল্ড স্ট্যান্ডার্ড ছাড়তে হলো, যেটা ছিল স্টার্লিংয়ের বিশ্বাসের মূল ভিত্তি। এরপর যুদ্ধের বিশাল খরচ চালানোর জন্য আমেরিকা থেকে প্রচুর ধার করতে হলো। আর ঠিক তখনই আটলান্টিকের ওপারে জন্ম নিচ্ছিল এক নতুন ইকোনমিক সুপার পাওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে হতে ব্রিটেন ঋণের ভারে একেবারে ঝুঁকে পড়ল, আর তার কলোনিগুলো হাতছাড়া হতে শুরু করল। কিন্তু সবকিছুর চেয়ে বড় যে ক্ষতিটা হয়েছিল, সেটা হলো বিশ্বাস। প্রায় ১০০ বছর ধরে পাউন্ড যে বিশ্বাসটা তৈরি করেছিল, মাত্র কয়েক দশকেই সেটা পুরোপুরি শেষ হয়ে গেল। স্টার্লিংয়ের পতন তো হলো, কিন্তু এর লেগাসি বা উত্তরাধিকার কিন্তু রয়ে গেছে। এটাই বিশ্বকে প্রথম দেখিয়েছিল যে কিভাবে একটা কারেন্সি গ্লোবাল ইকোনমিকে চালাতে পারে, আর এর পতনে কিন্তু আরেকটা নতুন শক্তির উঠে আসা রাস্তা তৈরি করে দিয়েছিল। তাহলে স্টার্লিংয়ের এই যুগ থেকে আমরা কি শিখতে পারি? একটা গ্লোবাল কারেন্সি হতে গেলে কি কি লাগে? প্রথমত, একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। দ্বিতীয়ত, একটা সেন্ট্রাল অথরিটি। তৃতীয়ত, ট্রেডে লিডারশিপ। আর সবকিছুর ওপরে গ্লোবাল ট্রাস্ট বা বিশ্বজোড়া বিশ্বাস। স্টার্লিং এই ফর্মুলাটাই প্রথমবার প্রমাণ করে দেখিয়েছিল। তো
পাউন্ড স্টার্লিং হল গ্লোবাল ইকোনমির সেই প্রথম নোঙর যা একসময় পুরো বিশ্বকে ধরে রেখেছিল। আর স্টার্লিংয়ের পতনের পর সেই ক্ষমতার মশালটা চলে যায় আটলান্টিকের ওপারে। বিশ্ব অর্থনীতির নতুন নোঙর হয়ে ওঠে আমেরিকান ডলার। ইতিহাস কিন্তু আমাদের এটাই দেখায়, প্রত্যেকটা কারেন্সি এম্পায়ারেরই একসময় পতন হয়েছে। স্টার্লিংয়ের এই গল্পটা তাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের সময়ের যে কারেন্সি সিস্টেম, তার ভবিষ্যৎ কী? এর গল্পটা শেষ পর্যন্ত কেমন হবে?